আসসালামু আলাইকুম। সেলুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। একটি রাজনৈতিক দল দীর্ঘদিন মানুষের অন্তরে জায়গা করে নেয় যখন মানুষের আবেগকে, মানুষের সেন্টিমেন্টকে বুঝে একজন রাষ্ট্রপ্রধান তাদের হয়ে তাদের পক্ষে কাজ করেন। একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন এর সাথে যেখানে সরাসরি নাগরিকরা মানসিকভাবে জড়িত এবং তাদের মনের ইচ্ছাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একজন রাষ্ট্রনায়ক যখন সমস্ত কিছুকে পিছনে ফেলে জনগণের পক্ষে এসে দাঁড়ায়, তখনই জনগণের অন্তরে স্থান করে নেয়, তখনই ইতিহাসে আলাদাভাবে সেই রাষ্ট্রনায়ককে চিহ্নিত করে। তেমনি একটি সিদ্ধান্তের কথা আমি বলবো, বর্তমান সময়ের সময় উপযোগী সিদ্ধান্ত, সময় উপযোগী পদক্ষেপ এবং সার্বিকভাবে পুরা রাষ্ট্রের যেটা 55-56 বছর ধরে হয়নি, সেই ধরনের একটি অত্যন্ত শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে অনেক রাষ্ট্রনায়করা গেছে, জনগণ সেটা চাইলেও বা নগরবিদরা সেটা নিয়ে সরকারের কাছে প্রস্তাবনা রাখলেও সরকার হয়তো ভ্রুক্ষেপ করেননি। যে কারণে বিগত স্বৈরশাসক শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে গেছেন ঢাকাকে যানজট মুক্ত করবার জন্য, কিন্তু বড় প্রজেক্ট, মেগা দুর্নীতিতেই পরিণত হয়েছে। মেগা প্রজেক্ট, মেগা সমস্যায় আরও জর্জরিত হয়েছে। মূলত জনগণের বিন্দু মাত্র উপকারে আসেনি সেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কিন্তু তারেক রহমানের দুইটি সিদ্ধান্ত, যুগান্তকারী দুইটি সিদ্ধান্ত, পুরা ঢাকাবাসী থেকে শুরু করে পুরা দেশের জনগণের সেন্টিমেন্টকে কিভাবে আনন্দে উৎসবের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন অলরেডি তিনি, এবং দেওয়ার পথে। এবং গতকাল তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকার সবচেয়ে বড় বড় 4টি বাস টার্মিনালকে ঢাকার বাইরে না, মূল কেন্দ্রিক যে ঢাকা যেটুকু বলে তার বাইরে স্থানান্তর করবার জন্য। অর্থাৎ গাবতলীরটা হিমায়তপুর, গুলিস্তানেরটা কেরানীগঞ্জ, সায়দাবাদেরটা কাশপুর এবং মহাখালীরটা টুঙ্গিতে। এই যে ঢাকা সম্প্রসারিত হবে, এর আগেও অনেকবার কথা হয়েছে ক্যান্টনমেন্টকেও ঢাকার যে কোনো পার্শ্বে দূরে সরিয়ে নিতে। 9D যেখানে সাভারে আছে সেখানে 46 ব্রিগেড যেখানে আছে, শুধু ব্রিগেডটা হেডকোয়ার্টারটা এখানে রেখে মূল আর্মি হেডকোয়ার্টার বা সিএমএস সহ ঢাকার থেকে যদি সিগন্যাল ব্যাটালিয়ান থেকে শুরু করে পিজিআর ব্যাটালিয়ান ওই জায়গাটাতে যে বড় একটি এলাকা জুড়ে ক্যান্টনমেন্ট অবস্থিত, এটাকে যদি ঢাকার যে কোনো পার্শ্বে সরিয়ে নেওয়া যায়, তাহলে যে বৃহত্তর ঢাকার একটি চর, বৃহত্তর ঢাকার যে একটি ল্যান্ড উন্মুক্ত হবে, তার জন্য ঢাকাবাসীর স্বস্তি, যানজটের স্বস্তি এবং ঢাকাতে যারা নিয়মিত ব্যবসায়ী এবং ঢাকা কেন্দ্রিক চাকরিজীবী যারা, তাদের জন্য এক খোলা আকাশের পথ, দিগন্ত খুলে যাবে। মোট কথা এই যে সিদ্ধান্ত, তার আগে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাফিক জ্যাম। আমি 2001 সালে ওই সময় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ বা নিউ ইয়র্কে যেটা দেখে এসেছিলাম, ট্রাফিকের যে সিসি ক্যামেরা টাইপ সিগন্যাল, এটাই এনাফ। একটি হলুদ বাতি জ্বলবে, যেই হোক না কেন, সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান, সেখানেই দাঁড়িয়ে যাবেন। যদি দাঁড়িয়ে না যান, অটো স্ক্যানিং হয়ে যাবে, গাড়ির নাম্বার প্লেট অটো, কত ধরনের সে অর্ডার ডিনাই করেছে, ভায়োলেট করেছে, সড়ক আইনের বাইরে কাজ করেছে, ঠিক তত পরিমাণ তার জরিমানা অটো সিস্টেমে তার নাম্বারে পৌঁছে যাবে। ওই ড্রাইভিং লাইসেন্সের নাম্বার হোক বা গাড়ির যে কাগজপত্র হোক, তার মেসেজ পৌঁছে যাবে কত টাকা দিয়ে তাকে সেই মামলা থেকে উদ্ধার হয়ে আসতে হবে।
অলরেডি তিনি তারেক রহমান সরকার গঠন করার পরে পরেই সেটা তিনি ট্রাই করেছেন এবং অনেকটাই সাকসেসের পথে, বাকিটা সময় সাপেক্ষ। আমরা এই 15 বছর ধরে শুনেছি বাংলাদেশ ডিজিটালাইজড হয়ে গেছে। ডিজিটালাইজড কী হয়েছে? সম্পূর্ণ একটি ধোঁকা, পুরো একটি ধোঁকা। ধোঁকাটা কি? দোকানদারেরা ডিজিটালাইজের কাগজপত্র মানে অনুমোদন নিয়েছেন, তারা অনলাইনে কাজ করছেন। জনগণের 10 টাকার কাজও হোক, পৌরসভার একটি জন্ম নিবন্ধন, সেখানে যদি 150 টাকা ফি দিতে হয়, সেখানে গেলেই আগে বলে আসে আপনি অনলাইন করে আসেন বাইরের থেকে। সেখানে একজন দোকানদার 300 350 টাকা নিচ্ছে শুধু অনলাইন করাতে। এই যে ধোঁকা, জনগণের পকেট মারার যে একটি উন্মাদনা, ব্যবসা শুরু করে দিয়েছিলেন বিগত সরকার, এটাকে দেশের ওই আপনার ডিজিটালাইজড বলে না, এটা জনগণের সাথে প্রতারণা করতে, অর্থাৎ জনগণকে ধাক্কাইয়ে তার পকেট থেকে কিভাবে পয়সা চুরি করে নেওয়া যায়, পয়সাকে কেটে নিয়ে যায়, পকেট মারা যায়, সেই সিদ্ধান্ত। যদি কোনো প্রতিষ্ঠানের, এখনও আছে, আমি অনলাইনে খাজনা দিয়ে আসলাম, কিন্তু সেটা বাইরে থেকে দিতে হলো। আমার খাজনা থেকে 4টে দলিলে আমার খাজনা থেকে প্রায় 2500 টাকা অতিরিক্ত অনলাইন খরচ বাবদ দিতে হয়েছে। তারা নিয়ে নিচ্ছে এই খরচটা। কিন্তু ভূমি অফিসে যারা লোক ছিল বা এখনও যারা নিয়োজিত আছে, তাদেরকে কম্পিউটার এক্সপার্ট করে তুলতে হবে। আমার অনলাইনেই নিক, কিন্তু সেটা আমার অফিসের থেকে করে দিতে হবে। ওই বাবদ যে খরচ সংযুক্তি হবে, সেটাও সরকারের কোষাগারে জমা হবে। কিন্তু এই অনলাইনের নামে ধোঁকাবাজি করে বাইরের এই যে ছেলেপেলের ভর্তির থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে যে কোনো কিছু অনলাইন করতে হবে দোকানে গিয়ে। হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলছে এই অনলাইনের নামে ধোঁকাবাজি করে। এটা অনলাইন না, এটা সম্পূর্ণ জনগণকে ধোঁকা দিয়ে তাদেরকে সর্বস্ব কেড়ে নেওয়ার আরেকটি ব্যবসা মাত্র। অনলাইন কোথায়? আমি সরকারি যে কোনো কাজের জন্য যাব, অফিসেই অনলাইনে কাজের সমাধান করে দিতে হবে। জন্ম নিবন্ধনের জন্য হোক, যে কোনো এই আইডি সংশোধনের জন্য একজনের 3বার 4বার করে অনলাইন করতে হবে। 350-400 টাকা করে তারা ফি নিয়ে নিচ্ছে। সরকারের কোষাগারে কত জমা হচ্ছে, আর বাকিটা চলে যাচ্ছে আর একজন পাবলিকের পকেটে। এটা তো ডিজিটালাইজড হলো না। জনগণকে ধোঁকা দেওয়ার এই যে পথ আগলে গিয়েছে বিগত সরকার, সেই পথ থেকেই তারেক রহমান প্রকৃত পক্ষে ডিজিটালাইজড বাংলাদেশ বলতে যা বোঝায়, সেই অনলাইন ভিত্তিক বাংলাদেশ বলতে যা বোঝায়, সেই দিকে তিনি ধীরে ধীরে ধাবিত হচ্ছেন। ঢাকার জ্যামিং নিয়ে, ট্রাফিক সিগন্যাল নিয়ে, ট্রাফিক আইন নিয়ে যে জটিলতা ছিল, তার ফার্স্ট ট্রায়াল তিনি শেষ করেছেন। রিহার্সেলটা শেষ হয়ে গেছে। এখন প্রযুক্তির আওতায় পুরা ঢাকাকে যদি ছেয়ে ফেলা যায়, প্রতিটি অলি গলি যদি ছেয়ে ফেলা যায়, এর আন্ডারে অ্যাক্সিডেন্ট কমে আসবে, চাঁদাবাজি, যারা রাস্তায় চাঁদাবাজি করে সেটা কমে আসবে, জ্যাম কমে আসবে, ট্রাফিকের যে দৌরাত্ম্য ছিল, হাত চালানো ট্রাকের কাছ থেকে, বাসের কাছ থেকে, সেটা বন্ধ হবে। অনেক অনেক কিছু বন্ধ হয়ে যাবে, হয়তো 6 মাস 1 বছরের ভিতরে। তার ভিতরেই আসলো আরও একটি সুসংবাদ, ঢাকাকে সম্প্রসারণ করতে হবে। অর্থাৎ আমি মাগুরা থেকে ঢাকাতে যাই, গাবতলী যাই, আমার যতটা পথ না লাগে হেমায়েতপুর পর্যন্ত পৌঁছাইতে বা বলিয়ারপুর বাজার পর্যন্ত পৌঁছাইতে, তার থেকে বেশি সময় লাগে আমিন বাজার ওই গলা চিপার ভিতর। অর্থাৎ আমিন বাজার ব্রিজে উঠতে যে চিপা গলা, 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকতে হবে, ধিকে 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 ধিকে। আসরের নামাজের পর অর্থাৎ 4টেই সেখানে যে পৌঁছালে রাত 8টা 9টা পর্যন্ত বেজে যায়। ওই সময় ট্রাক ছেড়ে দেয়, সমস্ত কিছু আপনার ওই সময় রোডে যাতায়াত ছেড়ে দেয়, কুরিয়ারের গাড়িগুলা চলে আসে। সে সময় গার্মেন্টস পণ্য যেসব এই অঞ্চল থেকে গাজীপুর বলছি, আপনার সাভার এই অঞ্চলের এই গাড়িগুলা তখন চলে যায়, জ্যাম শুরু হয়ে যায়। কিন্তু হিমায়তপুরে যদি হয়, হিমায়তপুর যে তেলের পাম্পটা আছে, ওর বাম পাশে যে বড় জায়গাটা রয়ে গেছে, ওইখানে হলে ওইখান থেকে একটু আগে গিয়ে বলিয়ারপুর বাজার থেকে একটি রোড যদি একেবারে গিয়ে ওঠে আপনার বুদ্ধিজীবী কবরস্থানের সোজা, ওখানে একটা ব্রিজ হয়ে গেছে সম্ভবত, আমি জানি, ওই ব্রিজ দিয়ে বাম পাশের দিকে চলে গেল। আর একটা মধুমতির জন্য যেসব আবাসিক জমি কিনা আছে, ওখান দিয়েও রাস্তা একটা অলরেডি নেমে বের হয়ে গেছে, যে রাস্তাটা
হাজারিবাগ পর্যন্ত, হাজারি টানারিবাগ বা তারও আগে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান যেটা ওইখানে আছে, ওই জায়গাটায় উঠলে মানুষ 3 ভাগ হয়ে গেলে পুরা যানজট কমে যাবে। ওদিক কিরানীগঞ্জ যদি চলে যায়, গুলিস্তানেরটা, সায়দাবাদেরটা, যদি কাশপুর ব্রিজে, কাশপুর থেকেই মূলত শুরু হয় জ্যামটা, কিন্তু কাশপুর নামার পরে যারা বিভিন্ন দিকে যাবে রোড ভাগ হয়ে যাবে, যাত্রী ভাগ হয়ে গেলে পুরা শহরের যানজট কমে আসবে। মহাখালীটা যদি টুঙ্গিতে চলে যায়, মূল জ্যামটাই তো টুঙ্গির ওই মোড়টাতে, আমরা যদি পুরা বাস টার্মিনালটাই ওইখানে নিয়ে যাই তাহলে ওই জ্যামটা আর থাকবে না। ওইখান থেকে বিভিন্ন রোড হয়ে উত্তর অঞ্চলের গাড়িগুলা ঢুকতে পারবে। এই যে চরম মানসিকতার এবং এই যে দূরদর্শিতা সম্পন্ন একটি সিদ্ধান্ত, এরকমেরই রাষ্ট্রনায়কদের চিন্তাধারায় এইগুলোই থাকতে হবে। কীভাবে রাষ্ট্রকে, নাগরিককে বেশি করে ফ্যাসিলিটিস দিয়ে দ্রুততম সময়ের ভিতরে যাতায়াতের পথ কমিয়ে আনা যায়, জ্যাম থেকে উদ্ধার করে যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, তাদের সময়ের যে সঠিক মূল্যায়নটা দেওয়ার চিন্তা ভাবনা জনগণ এই ধরনের একজন রাষ্ট্রপ্রধানকেই চাচ্ছিলেন। যদিও আমরা দীর্ঘদিন পর একজন পুরুষ শাসিত রাষ্ট্রনায়ক পেয়েছি, তাকে অন্তত তিনি নিজেই সময়ের কথা বলেছেন, সময় লাগবে, সময়ের প্রয়োজন, সিদ্ধান্ত নিতে চিন্তা ভাবনার বিষয় আছে, পরিকল্পনাবিদদের সহায়তার প্রয়োজন আছে, ঠিক তেমনি সেটা আবার চূড়ান্ত রূপ দিতেও সময়ের প্রয়োজন, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা যদি তাকে বিভিন্নভাবে বিভ্রান্তের ভিতরে রাখি, তাকে অন্যদিকে মানসিকভাবে ব্যস্ত রাখি, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত হবে। অর্থাৎ দলের ভিতরে এই চাটুকারিতা, দলের ভিতরে তোষামতকারী, দলের ভিতরে দালাল। দেখা যাচ্ছে উনি একটি সিদ্ধান্ত নিলেন, দলের ভিতরে যাদের সাথে বসে কথা বলবেন 5 জন হাত উঁচু করে বসলেন, অর্থাৎ দালালেরা হাত উঁচু করে বসলেন যে না এটা এরকম করলে এই হবে সে, অর্থাৎ তার কোনো স্বার্থে বা অন্য কোনো গোষ্ঠীর স্বার্থে তিনি ব্যবহৃত হচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীকে না বলে দিলেন, হ্যাঁ তার সামনে কথা বলতে হবে, কিন্তু তিনি কতটুকু লজিক্যালি একটি প্রস্তাবনা আপনাদের সামনে প্রেজেন্ট করছেন সেটাকে মূল্যায়ন করে আগে নিজের প্রায়োরিটিকে ধারণ করবার জন্য বা নিজেকে প্রধানমন্ত্রীর উপরে সামনে কিছু বলবার, দৃষ্টতা দেখাবার জন্যই কথা বলা, সেইগুলো থেকে দূরে থাকতে হবে। রাষ্ট্রপ্রধানকে সিদ্ধান্ত নিতে হবে, একজন পুরুষ শাসিত রাষ্ট্রপ্রধান, তার চিন্তাভাবনা একেবারে ঠুকনো নয়, তার চিন্তাভাবনা এতটা কাল্পনিক নয়, বিলাসিতাময় নয়, অবশ্যই বাস্তববাদী এবং সেটা প্রায়োগিক চিন্তাভাবনা তার ভিতরে আছে। আমি দুইটার চিন্তাভাবনার কথা বললাম, যেটা আমাকে সবচেয়ে ভালো লেগেছে। আমি বিমোহিত এবং আমি এটা নিয়ে যাদের সাথেই কথা বলেছি কেন মুষ্টিমেয় কিছু লোক দ্বিমত পোষণ করেছে, কিন্তু লজিক ছাড়া, তারা আমাকে বোঝাইতে পারেনি। আমি বলেছি হিমায়তপুর যদি হয় সমস্যা কী, হিমায়তপুর হওয়ার থেকে 3টি বাইপাস রোড, একটি গাবতলী হয়ে শহরের ভিতরে ঢুকে গেল, 2 পাশ দিকে আরও 2টি বাইপাস সড়ক হয়ে যদি যাত্রীরা যার যার গন্তব্যের দিকে ওখান থেকে ভাগ হয়ে যায়, অর্থাৎ গাবতলী যাওয়ার পরেও বেরিবাদ দিয়ে একটি প্রচুর যাত্রী ডাইনের দিকে, মোহাম্মদপুরের দিকে, হাজারিবাগের দিকে চলে যাচ্ছে, আবার কিছু যাত্রী মাজার রোডের থেকে বাম দিক হয়ে বেরিবাদ হয়ে এয়ারপোর্টের ওই রাস্তায় চলে যাচ্ছে, অর্থাৎ জামটা ঠেলে যাইয়ে তারপরে ভাগ হচ্ছে। কিন্তু সেই জামটার আগেই যদি বাসটা থেমে যায় এবং যাত্রীরা ভাগ হয়ে যার যার গন্তব্যের দিকে যায়, সেই জামটা হয় না। মূল লজিকটা সেইটাই, সেখানেই। এতে বৃহত্তর ঢাকার অভ্যন্তরীণ স্পেস আরও বেড়ে যাবে এবং যানজটের জন্য প্রধানমন্ত্রীর যে সাহসিকতার পদক্ষেপ নিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করি, তাকে সম্মান জানাই, এবং এটা যেন বাস্তবায়ন করা হয় তার জন্য যতটুকুন যা করার প্রয়োজন রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি সেটুকু নেবেন। কারোর তোষামদি, কারোর গুটি চাইলে এই সিদ্ধান্ত যেন অচল হয়ে না পড়ে, এই সিদ্ধান্ত থেকে যেন সরকার পিছু হটে না আসে এবং ঢাকার ট্রাফিক জ্যাম এড়াতে বা ট্রাফিক আইন মেনে চলতে তিনি যে সিসি ক্যামেরার মাধ্যমে শহরকে একেবারে
কাভারেজের ভিতরে নিয়ে আসছে, এটি আরও ত্বরান্বিত হোক। প্রয়োজন হলে ঢাকার উপরে ছোট একটি স্যাটেলাইট বসানো যেতে পারে, শুধু ঢাকাকে মোবাইলাইজড করার জন্য, ঢাকাকে চোখের সামনে আনবার জন্য ছোট একটা স্যাটেলাইটের মাধ্যমে, এবং সেই স্যাটেলাইটের আন্ডারে জোন ভাগ করে যদি আমাদের উড্ডীয়মান ড্রোন ব্যবহার করে ক্যামেরা সিস্টেমের মাধ্যমে সেটাকে আরও আধুনিকায়ন করা যায়, আমার মনে হয় প্রধানমন্ত্রী সেটাও ভেবে দেখতে পারেন। স্যাটেলাইট বসিয়ে সেটাকে আরও আধুনিকায়ন করে ট্রাফিক জ্যাম, ট্রাফিক আইন এবং মোহাম্মদপুর এলাকা দিয়ে যে ছিনতাই হচ্ছে, যে চাঁদাবাজিগুলো হচ্ছে, সেটাকে একেবারে সরাসরি ক্যামেরায় বন্দি করে মাদক ব্যবসায়ীকে কন্ট্রোল করা যাবে, ছিনতাইকারীদের কন্ট্রোল করা যাবে, ডাকাতদেরকে কন্ট্রোল করা যাবে, এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা চাঁদাবাজি, আধিপত্য বিস্তার নিয়ে যারা হরহামেশাই খুনোখুনির ভিতরে জড়িয়ে যাচ্ছে, তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রস্তাবটিও ভেবে দেখবেন এবং তার সিদ্ধান্তের সাথে সামগ্রিকভাবে মিশিয়ে কীভাবে ঢাকাকে আরও আধুনিকায়ন করা যায়, বিশ্বের বুকে ঢাকাকে আরও একটি উন্নত শহরে, রাজধানী হিসাবে বিশ্বে পরিচিতি করা যায়, পর্যটন বাড়বে, বিনিয়োগ বাড়বে, সার্বিকভাবে সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। অতএব সেলুট মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।